ওয়েলকাম টু মাই ক্লাস। আমি প্রদ্যোৎ। দেখো, আজকে আমি তোমাদের করাবো ক্লাস 8 এর গণিত বিষয়ের কোষে দেখি 12। কোষে দেখি 12-এ কি আছে দেখো, এখানে আছে মিশ্রণের অঙ্ক। তো আজকে আমি তোমাদের করাবো 5, 6, 7 এবং 8 নম্বর দাগের এই চারটি অঙ্ক খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি বুঝতে পারবে। এর আগের ভিডিওতে কিন্তু 1 থেকে 4 নম্বর দাগ পর্যন্ত করে দিয়েছি, যারা দেখোনি ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারবে। তো চলো আজকে অঙ্ক শুরু করা যাক। তো প্রথমেই আমরা করব দেখো 5 নম্বর দাগের অঙ্কটা। তো প্রথমেই দেখে নেওয়া যাক কি বলছে। বলছে এক ধরনের জার্মান সিলভারে তামা, দস্তা ও নিকেলের পরিমাণের অনুপাত 4:3:2। এই ধরনের 54 কিগ্রা জার্মান সিলভারে আর কত কিগ্রা দস্তা মেশালে সেই পরিমাণের অনুপাত 6:5:3 হবে, হিসাব করে লিখি। তো দেখো, এই ধরনের অঙ্ক কিন্তু আমরা আগে করেছি, কিন্তু আগের অঙ্কগুলোতে কিন্তু দুটো করে অনুপাত দেওয়া ছিল। এই ওপরটা দেখো 7:1, তারপরে দেখো 2:23, এইভাবে। কিন্তু এখানে দেখতে পাচ্ছি তিনটে বিষয়ের অনুপাত দেওয়া রয়েছে, 4:3:2। এখানে তামা, দস্তা, নিকেল দুটোর জায়গায় তিনটে দেওয়া আছে, কোনো সমস্যা নেই। দেখো, আমরা অঙ্কটা করার আগে ছবির সাহায্যে একটু বিষয়টা বুঝে নেওয়ার চেষ্টা করব। তো এখানে কি বলছে, জার্মান সিলভার, একটা জার্মান সিলভার যেটা নাকি মিশ্রণ, কিসের মিশ্রণ না, তামা, দস্তা এবং নিকেলের মিশ্রণ। তাহলে ছবিটা যদি আমি এইভাবে আঁকার চেষ্টা করি, দেখো একটু, ধরো এইটা হচ্ছে একটা জার্মান সিলভার, জার্মান সিলভার। ঠিক আছে, ছবি দেখে বুঝে নিলে অঙ্কটা করতে আরো সুবিধা হবে। জার্মান সিলভারে কি কি আছে, তামা আছে, দস্তা আছে আর নিকেল আছে। 4:3:2। ধরো এটা হচ্ছে তামা, এইটা দস্তা, এইটা নিকেল। অর্থাৎ এটা 4, এটা 3, এটা 2। এটা উপরেরটা হচ্ছে তামা, এটা প্রথমটা, তারপরে হচ্ছে দস্তা, তারপরে দেখো নিকেল, এটা হচ্ছে নিকেল। ঠিক আছে, এবারে বলছে এই ধরনের 54 কিগ্রা জার্মান সিলভারে, তাহলে এখানে কতটা জার্মান সিলভার ধরবো আমরা, 54 কেজি বা কিগ্রা বা কিলোগ্রাম। ঠিক আছে, কিলোগ্রামের সংক্ষেপে কিগ্রা বলা হচ্ছে। তো এখানে কি বলছে, জার্মান সিলভারে আর কত কিগ্রা দস্তা মেশালে, তাহলে কি মেশানো হচ্ছে, দস্তা। তাহলে নতুন এই জার্মান সিলভারে দস্তা মেশানো হচ্ছে, দস্তা মিশিয়ে একটা নতুন জার্মান সিলভার তৈরি করা হচ্ছে। কত কিগ্রা দস্তা মেশালে সেই পরিমাণের অনুপাত 6:5:3 হবে। অর্থাৎ তামা হয়ে যাবে 6, দস্তা হয়ে যাবে কত বলো, 5, আর নিকেল হয়ে যাবে কত, 3। তাহলে এটা হয়ে যাবে তামা, দ্বিতীয়টা হচ্ছে দস্তা, আর তৃতীয়টা হচ্ছে নিকেল। ঠিক আছে, এটাও কিন্তু জার্মান সিলভার। এবারে কত কিগ্রা দস্তা মেশানো হচ্ছে, দস্তা মেশানো হচ্ছে কত কিগ্রা সেটা জানি না। তো আমরা এখানটায় দস্তা মেশাবো, এইভাবে আমি তীর চিহ্ন দিয়ে দিচ্ছি। কত কিগ্রা জানি না বলে দস্তার জায়গাটায় আমরা কিন্তু এক্স ধরে নিয়ে কাজ করব। ঠিক আছে, তাহলে দ্বিতীয় বিষয়টা আমরা পরে ভাববো, আগে প্রথম বিষয়টা ভাবি। দেখো, এখানে জার্মান সিলভার কতটা, 54 কেজি। 54 কেজি জার্মান সিলভারে তামা, দস্তা এবং নিকেলের অনুপাত দেওয়া রয়েছে। তার মানে আমরা কিন্তু অনুপাত দেওয়া থাকলে সহজেই 54 কেজির মধ্যে কতটা তামা, কতটা দস্তা, কতটা নিকেল সহজেই বের করে নিতে পারবো, তাই না? তো দেখো, তাহলে 5 নম্বর দাগের অঙ্কটা আমরা করছি। আমরা প্রথমে কি লিখবো বলো, প্রথমে লিখবো জার্মান সিলভারে তামা, দস্তা ও নিকেলের পরিমাণের অনুপাত। তাহলে লিখবো, দেখো, জার্মান সিলভারে তামা, দস্তা, কমা দিয়ে দস্তা ও নিকেলের পরিমাণের অনুপাত, পরিমাণের অনুপাত। ঠিক আছে, দেখো এই ভাষাটাই কিন্তু এখানে দেয়া রয়েছে। জার্মান সিলভারে তামা, দস্তা ও নিকেলের পরিমাণের অনুপাত কত বলা আছে, 4:3:2। তাহলে সেটাই আমরা লিখি, সমান 4:3:2। ঠিক আছে, অনুপাতটা আমরা পেলাম। এই যে অনুপাতটা পেলাম, এটা কিভাবে লিখবো বলো তো, অতএব চিহ্ন দেবো একটা,
তারপরে 4 + 3 + 2 লিখবো, সমান চিহ্ন দেব, দিয়ে এই তিনটে যোগ করে লিখবো। এখানে কত বলা হবে? 4 আর 3 7, 8 9, তাই তো? এইটা করলাম কেন বলো তো? কারণ দেখো, আমরা এই 4 3 আর 2 এর যোগফল হচ্ছে 9, তাহলে 9 ভাগের মধ্যে 4 ভাগ হচ্ছে কি বলতো? তামা। আবার 9 ভাগের মধ্যে 3 ভাগ হচ্ছে দস্তা, 9 ভাগের মধ্যে 2 ভাগ হচ্ছে নিকেল। মোট হচ্ছে 9 ভাগ যদি হয়, তাহলে এইভাবে তামা, দস্তা এবং নিকেলের আনুপাতিক ভাগহারগুলো আমরা বের করতে পারবো। তামার আনুপাতিক ভাগহার হচ্ছে 9 ভাগের মধ্যে 4 ভাগ, দস্তার হচ্ছে 9 ভাগের মধ্যে 3 ভাগ, নিকেলের আনুপাতিক ভাগহার হচ্ছে 9 ভাগের মধ্যে 2 ভাগ। বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে সহজেই আমরা বের করতে পারবো যে 54 কেজি যে আমাদের জার্মান সিলভার, তার মধ্যে তামা কতটা। তাহলে আমরা লিখবো, দেখো, অতএব 54 কিগ্রা জার্মান সিলভারে তামার পরিমাণও লেখা যায়, তামার পরিমাণ কত বলো? মোট তো 54 কেজি, তাহলে 54 কেজির বা কিগ্রার 54 কিগ্রার কত অংশ তামা? তামার কত অংশ আনুপাতিক ভাগ আর কত? তামার 9 ভাগের মধ্যে 4 ভাগ, তাহলে 4/9 অংশ লিখলাম, 4 এর 9 অংশ। বুঝতে পেরেছো? 54 কেজির মধ্যে 4 এর 9 অংশ হচ্ছে তামা। তাহলে কিগ্রা মানে কি? কিগ্রার অর্থাৎ কিগ্রা এর মানে গুণ, তাহলে 54 গুণ একটা চিহ্ন দেব, তারপরে 4 এর 9 লিখব। ঠিক আছে? তাহলে কত পাচ্ছি দেখো, এখানে কাটাকুটি যদি করি, 54 এবং 9 এর মধ্যে ভাগের সম্পর্ক কাটাকুটি করতে পারবো, 6 9 54। তাহলে কত পাচ্ছি দেখো, 4 6 24, তাই না? তাহলে 54 কেজির 4 এর 9 অংশ মানে হচ্ছে 24 কিগ্রা বা কিলোগ্রাম। ঠিক আছে? এবার একই রকম ভাবে আমরা দস্তাটা বের করতে পারবো। অতএব লিখবো, অতএব 54 কিগ্রা জার্মান সিলভারে ডট ডট দিয়ে চলে গেলাম, সব একই কথা, দস্তার পরিমাণ লিখবো, শুধু তামার জায়গায় দস্তাটা লিখে দিলাম। কত? 54 কেজির মধ্যেই করবো তো, তাহলে 54 কিগ্রার কথাটা লিখবো। কত অংশ দস্তা? না, 9 ভাগের মধ্যে 3 ভাগ হচ্ছে দেখো দস্তা, তাহলে 3 এর 9 অংশ। ঠিক আছে? আচ্ছা, কিগ্রার মানে কি? কিগ্রা তাহলে 54 একটা গুণ চিহ্ন দেব, 3/9 লিখবো। দেখো, 9 আর 54 কাটলে 6 9 54, যদি ওপরে 6 আর 3 গুণ করি, 3 6 18 কিগ্রা। বুঝতে পেরেছো? তাহলে দস্তা কত পেলাম? 18 কিগ্রা। একই রকম ভাবে নিকেল পেয়ে যাব, লিখবো আমরা, অতএব 54 কিগ্রা জার্মান সিলভারে নিকেলের পরিমাণের জায়গায় ডট ডট দিলাম। নিকেলের পরিমাণ কত হবে বলো? এও তো 54 কিগ্রার মধ্যে, তাহলে 54 কিগ্রা কথাটা লিখবো। 54 কিগ্রার কত অংশ নিকেল? দেখো, 9 ভাগের মধ্যে 2 ভাগ হচ্ছে নিকেল, তাই না? নিকেল শেষে আছে, অর্থাৎ 9 ভাগের মধ্যে 2 ভাগ, তাহলে 2/9 অংশ। 54 কিগ্রা 2/9 অংশ হচ্ছে নিকেল। তাহলে কিগ্রার মানে হচ্ছে কিগ্রা অর্থাৎ গুণ, 54 গুণ 2 এর 9। 9 আর 54 তো কেটে দিতে পারবো, 6 9 54, তাহলে কত হচ্ছে উপরে আছে দেখো, 6 আর 2 আছে, তাহলে 6 2 12 কিগ্রা। 12 কিগ্রা কি পেলাম বলো? নিকেল পেলাম। তাহলে দেখো, তামা পেলাম 24 কিগ্রা, দস্তা পেলাম 18 কিগ্রা, নিকেল পেলাম 12 কিগ্রা। ঠিক আছে? এইবারে এখানে কি বলছে? কত কেজি দস্তা মেশালে। এখানে কি বলছে দেখো অঙ্কটাতে, যে জার্মান সিলভারে আর কত কিগ্রা দস্তা মেশালে সেই পরিমাণের অনুপাত 6:5:3 হবে। তাহলে আমি এখানে লিখেছি, দেখো, 6:5:3 হবে তামা, দস্তা এবং নিকেল। নতুন যে জার্মান সিলভারটা আমরা তৈরি করছি, সেখানে কত কেজি দস্তা মেশাবো সেটা তো আমরা জানি না, এর আগের অঙ্কগুলোতেও করেছি আমরা। তো সেখানে দস্তাটা আমরা এক্স ধরে নেব। তাহলে আমি লিখে নিচ্ছি, দেখো, এখানটায় ধরি এক্স কিগ্রা দস্তা মেশাতে হবে, সে কথাটা লিখে নেব এখানটায়। ধরি এক্স কিগ্রা দস্তা মেশাতে হবে। ঠিক আছে? অতএব
শর্তানুযায়ী এই একই ধরনের অঙ্ক, কিন্তু একই টাইপের অঙ্ক আগেরগুলোও ছিল। এখানে শর্তানুযায়ী লিখতে পারি, প্রশ্নানুযায়ী লিখতে পারি, প্রশ্নানুসারে লিখতে পারি, শর্তানুসারে লিখতে পারি, যা খুশি। ঠিক আছে, এবারে আগের অঙ্কের ক্ষেত্রে আমি যেটা বলেছিলাম যে দুটো করে অনুপাত ছিল, সেখানে সমস্যা ছিল না। এখানে কিন্তু তিনটে অনুপাত আছে, এখানেও কোনো সমস্যা নেই। অর্থাৎ আমরা যে এই শর্তটা তৈরি করছি, এই শর্তটা যে কোনো দুটো নিয়ে তৈরি করব। অর্থাৎ তামার সঙ্গে দস্তাকে নিয়েও করতে পারি, আবার দস্তার সঙ্গে নিকেলটাও নিয়ে করতে পারি। বুঝতে পেরেছো কিভাবে? ধরো নতুন অনুপাতটা কি হবে, তামা 6 হবে আর দস্তা 5 হবে। কিন্তু তামা 6 থাকছে 5 ধরতে পারি, আবার যদি দস্তা আর নিকেল ধরি তাহলে তামা দস্তা 5 হবে এবং নিকেল 3 হবে। বুঝতে পেরেছো? যে কোনো দুটো ধরে আমরা এগোবো, হয় তামা দস্তা অথবা দস্তা নিকেল। দস্তাকে আমাদের রাখতেই হবে, কারণ দস্তাটা আমরা মেশাচ্ছি। বুঝতে পেরেছো? ধরো আমরা তামা দস্তা নিয়েই এগোই, কোনো অসুবিধা নেই। তাহলে তামা আমাদের কতটা ছিল বলো তো? 24 কেজি। তাহলে শর্তানুযায়ী আমরা লিখতে পারি তামা ছিল হচ্ছে 24 কিগ্রা, অনুপাত চিহ্ন দিলাম। দস্তা ছিল কতটা? দেখো দস্তা ছিল হচ্ছে 18 কিগ্রা। তাহলে দস্তার জায়গায় আমরা লিখবো 18 কিগ্রা, কিন্তু 18 কিগ্রা না তো, এক্স কিগ্রা দস্তা মেশাতে হবে লিখেছি, তাহলে এক্স কিগ্রা নতুন করে যোগ করছি। তাহলে দস্তার জায়গায় আমরা 18 যোগ এক্স লিখে দিলাম। বুঝতে পেরেছো? সমান চিহ্ন দেব। এবার তামা দস্তার অনুপাতটা কি? নতুন অনুপাত 6:5। তাহলে তামা প্রথমে লিখবো 6 পরে লিখবো 5। এইটা না করে আমি আরেকটা কি কথা বলছিলাম, ধরো আমি দস্তা যদি নিকেল নিতাম তাহলে কি করতাম? দস্তা কত? দস্তা ছিল 18 আর যোগ করছি এক্স, মানে এক্স কেজি দস্তা মেশাচ্ছি। যদি নিকেল নিতাম তাহলে নিকেলের পরিমাণটা কত ছিল? নিকেলের পরিমাণটা 12 ছিল। তাহলে অনুপাত লিখতাম 12, সমান চিহ্ন দিতাম। দস্তার অনুপাত কত ছিল? নতুন অনুপাত দস্তার অনুপাত হচ্ছে 5 আর নিকেলের অনুপাত হচ্ছে 3। তাহলে 5:3 করতাম। দেখো 5:3 করতাম। তাহলে এই শর্ত দিয়ে এগোলেও অঙ্ক হবে, এই শর্ত দিয়ে এগোলেও এক্স এর মান একই পাবো। এক্স এর মান কি? দস্তার পরিমাণ। তাহলে আমরা এই শর্ত দিয়ে এগোই। এটাও তোমরা করতে পারো, সেই জন্য আমি কিন্তু এই শর্তটাও ডান দিকে লিখে দিলাম। বুঝতে পেরেছো? এই শর্তটা দিয়ে এগোলেও কিন্তু অঙ্কটা হয়ে যাবে। তো দেখো এখানে আমরা অনুপাতকে ভগ্নাংশের আকারে লিখতে পারি। এবার আমাদের সমাধান করে এক্স এর মানটা বের করতে হবে। তাহলে বা লিখবো বা অর লিখতে পারি। তাহলে 24 লিখবো ওপরে, অনুপাত যেহেতু আছে নিচে লিখবো 18 যোগ এক্স, কারণ অনুপাতকে আমরা ভগ্নাংশের আকারে লিখতে পারি। 6:5 কে আমরা লিখতে পারি 6/5, তাই না? এবারে কি করব? কোনাকুনি গুণ করব। দেখো কোনাকুনি গুণ করলে কত হচ্ছে? এক্স যেহেতু আমরা মান বের করবো, তাহলে এক্সটাকে আমরা বাঁদিকেই রাখি। তাহলে 6 এর সঙ্গে আমরা 18 যোগ এক্স গুণ করে দেবো, আর 24-এর সঙ্গে 5 গুণ করব। ঠিক আছে? বা দেখো পরের লাইনে 6 এর সঙ্গে 18 গুণ করছি, 6 8 48-এর 8 হাতে 4, 6 একে 6 আর 4-এ 10। ঠিক আছে? 108 যোগ 6x, 6 আর x গুণ করলে 6x হচ্ছে। এদিকে 24-এর সঙ্গে 5 গুণ করলে কত হচ্ছে? 5 24-এ 120। যদি এইভাবে না পারো তাহলে কি করবে? 4 5-এ 20, 0 হাতে 2, 5 2 10 আর 2 12, এইভাবে ছোট ছোট করে ভাববে। আচ্ছা পরের লাইনে চলে এসো। 6x আমরা বাঁদিকে রাখবো, কারণ x এর মান বের করব। তাহলে এই 108টাকে ডান দিকে পাঠিয়ে দিতে হবে। আমরা জানি সমান চিহ্নের বাঁদিক থেকে ডান দিক বা ডান দিক থেকে বাঁদিক যেদিকেই স্থান পরিবর্তন করি না কেন, তাহলে চিহ্ন উল্টে যায়। অর্থাৎ যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ হয়, গুণ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে গুণ হয়। তাহলে 108-এর আগে কিছু নেই, মানে কি আছে? যোগ চিহ্ন আছে। ওদিকে গেলে কি হবে? বিয়োগ হয়ে যাবে। তাহলে ওদিকে ছিল কত বলো? ওদিকে ছিল 120 যোগ এইটা 108, ওদিকে গেলে কি হবে? যোগ ছিল বিয়োগ হয়ে যাবে, তাহলে বিয়োগ 108 লিখে দিলাম। বুঝতে পেরেছো? বা 6x সমান 120 থেকে 108 বাদ দিলে কত হচ্ছে বলতো? তাহলে থাকছে 12, কারণ 8-এর কয় দাও 10, 2 দাও 10, হাতে 1, 1-এর কয় দাও 2, 1 দাও 2। ঠিক আছে? 1 1 মিলে গেল 12। অতএব x সমান, দেখো x এর মান বের করব। এখন দেখো x এর সঙ্গে 6-এর কিসের সম্পর্ক? গুণের সম্পর্ক। গুণের সম্পর্কে আছে। এবার 6টাকে আমি ডান দিকে নিয়ে যাব, এদিক থেকে এদিকে নিয়ে যাব। তাহলে গুণের সম্পর্ক থাকলে আমরা জানি উল্টে যায়, একদিক থেকে অন্যদিকে নিয়ে গেলে কোনো সংখ্যা, তাহলে গুণটা হয়ে যাবে ভাগ। ভাগ মানে কি? ওদিকে ছিল হচ্ছে 12 আর ভাগ হওয়া মানে 6টা চলে যাবে নিচে। বুঝতে পেরেছো?
এবারে দেখো 6 আর 12 ভাগের সম্পর্কে আছে বলে আমরা কাটাকুটি করে ছোট করতে পারবো, অর্থাৎ 6 দুগুণে 12 পাচ্ছি। তাহলে এক্স এর মান পেলাম কত বলো, 2। এক্স এর মান 2, এক্স আমরা ধরেছিলাম কত বলো, এক্স ধরেছিলাম এক্স কিগ্রা দস্তা মেশাতে হবে। তাহলে এখানে জানতেই চেয়েছিল, আমরা ধরেও ছিলাম ছবিতে কত কিগ্রা এক্স এর মান, তাহলে এখানে 2 কেজি দস্তা যদি মেশাই তাহলে তামা দস্তা ও নিকেলের অনুপাত নতুন জার্মান সিলভারে 6:5:3 হবে। এবারে যেভাবে উত্তরটা লিখতে বলেছে সেটা আমরা বই যেভাবে বলেছে সেভাবে লিখে দেবো। কি বলছে, আর কত কিগ্রা দস্তা মেশালে সেই পরিমাণের অনুপাত এত হবে। তাহলে আমরা লিখবো এইভাবে, আর কত কিগ্রা দস্তা মেশাতে হবে। তাহলে উত্তরটা এইভাবে লিখবো, অতএব আর 2 কিগ্রা দস্তা মেশাতে হবে। ঠিক আছে, এটা হয়ে গেল উত্তর। এবার দেখো আমরা 6 নম্বর দাগের অঙ্কটা করব। কি বলছে দেখো, 2 প্রকার গুঁড়ো সাবানে সোডা ও সাবান গুঁড়োর পরিমাণের অনুপাত যথাক্রমে 2:3 এবং 4:5। যদি প্রথম প্রকারের 10 কিলোগ্রাম বা কিগ্রা এর সঙ্গে দ্বিতীয় প্রকারের 18 কিলোগ্রাম মেশানো হয়, তবে নতুন গুঁড়ো সাবানে কত অংশ সাবান গুঁড়ো থাকবে হিসাব করে লিখি। তো বিষয়টা ছবির সাহায্যে একটু বোঝাই, তাহলে তোমরা বুঝতে পারবে। ধরো এইটা হচ্ছে সাবান গুঁড়োর একটা প্রথম পাত্র বা প্রথম প্রকার, লিখি প্রথম প্রকার। আর একটা পাত্র আঁকি এখানটায়, এটা হচ্ছে দ্বিতীয় প্রকার। দেখো ছবি দিয়ে বুঝলে তোমরা সহজেই বুঝতে পারবে, দ্বিতীয় প্রকার। ঠিক আছে, আর একটা পাত্র আঁকি, সেটা হচ্ছে নতুন, সেটার নাম দিই নতুন নতুন প্রকার। ঠিক আছে, এবার দেখো কি বলছে, 2 প্রকার গুঁড়ো সাবানে। তাহলে 2 প্রকার বলতে প্রথম প্রকার দ্বিতীয় প্রকার। 2 প্রকার গুঁড়ো সাবানে সোডা ও সাবান গুঁড়োর পরিমাণের অনুপাত। তাহলে সোডা আর সাবান গুঁড়ো, এখানটায় লিখবো সোডা ইস্টু সাবান, বা সাবান গুঁড়োর কথা না লিখে পুরো শুধু সাবান লিখছি। সোডা সাবানের অনুপাত কত বলছে, প্রথমটাতে 2:3। তাহলে এখানটায় সোডার জায়গায় 2 লিখবো, সাবানের জায়গায় 3 লিখবো। বুঝতে পেরেছো? দ্বিতীয় প্রকারে কি বলছে, দ্বিতীয় প্রকারে বলছে 4:5। তাহলে দ্বিতীয় প্রকারে হচ্ছে সোডা লিখবো ইস্টু সাবান লিখবো, এটা কত 4:5। এবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে এই পরীক্ষার সময় যখন আমরা অঙ্ক করব তখন কি আমরা যখন ছবি এঁকে অঙ্ক করব? সেটা তোমরা করতেও পারো, আবার নাও করতে পারো। ছবি এঁকেই অঙ্ক করতে হবে তার কোনো মানে নেই। তোমরা করলে কি হবে, তোমাদের বুঝতে সুবিধা হবে, অঙ্ক ভুল যাওয়ার সম্ভাবনা থাকবে না। সেটা ছবি এঁকে করলে সুবিধে, কিন্তু না এঁকেও যদি অঙ্কটা করো তাতেও কিন্তু কোনো অসুবিধে নেই বা ভুল নেই। ঠিক আছে, আচ্ছা এবার দেখো নতুন প্রকার। নতুন প্রকার কি বলছে, যদি প্রথম প্রকারের 10 কিলোগ্রামের সঙ্গে দ্বিতীয় প্রকারের 18 কিলোগ্রাম মেশানো হয়, তাহলে প্রথম প্রকার কত, প্রথম প্রকার হচ্ছে 10 কিলোগ্রাম, এটা হচ্ছে প্রথম প্রকার। আর দ্বিতীয় প্রকার কত, দ্বিতীয় প্রকার হচ্ছে 18 কিলোগ্রাম। ঠিক আছে, এবারে বলছে প্রথম প্রকারের সঙ্গে 10 কিলোগ্রামের সঙ্গে দ্বিতীয় প্রকারের 18 কিলোগ্রাম যদি মেশানো হয়, তবে নতুন গুঁড়ো সাবানে কত অংশ সাবান গুঁড়ো থাকবে। আচ্ছা নতুন প্রকারটা কত হবে বলো তো, এটা 10 আর এটা 18 মেশানো হচ্ছে, এটা 10। তাহলে এখানটায় লিখি 10 যোগ 18 সমান হচ্ছে 28 কিলোগ্রাম। বুঝতে পেরেছো, নতুন হচ্ছে কিন্তু 28 কিলোগ্রাম। এবার নতুন যে 28 কিলোগ্রাম, সেখানে শুধুমাত্র বলছে যে কতটা সাবান গুঁড়ো থাকবে। এখানে সাবান গুঁড়ো কতটা থাকবে সেটা হচ্ছে জিজ্ঞাসার চিহ্ন করেছে, সেটা জিজ্ঞাসা করেছে। বুঝতে পেরেছো? এবারে দেখো আমরা প্রথমেই বিষয়টা বলি, এই যে 10 কিলোগ্রাম প্রথম প্রকারের যে সাবান গুঁড়ো, সেই বা গুঁড়ো সাবান, সেই গুঁড়ো সাবানে যেহেতু সোডা এবং সাবানের অনুপাত দিয়ে দেওয়া আছে, তার জন্য সোডা কতটা সাবান কতটা বের করতে পারবো। আবার দ্বিতীয় প্রকারেও কিন্তু আমরা সোডা কতটা সাবান কতটা বের করতে পারবো, তাই না, যেহেতু অনুপাত দেওয়া রয়েছে।
সেটা আমরা আগে করি, তারপরে শুধু কতটা সাবান গুঁড়ো থাকবে নতুন প্রকারে সেটা বের করতে পারবো সহজে। তাহলে আমরা প্রথমে লিখবো কি, দেখো আমরা ছবি তো এঁকে নিয়েছি, পরিষ্কার বোঝা হয়ে গেছে। লিখবো কি, প্রথম প্রথম প্রকার গুঁড়ো সাবানের সোডা এবং সাবানের যে অনুপাত সেটা আগে লিখবো, সেটা তো ছবিতে দেখিয়েছি, এটা আমরা লিখবো। এবার দেখো লিখছি, প্রথম প্রকার গুঁড়ো সাবানে সোডা ইস্টু সাবান, সোডা এবং সাবানের অনুপাত যেটা আমি ছবিতে লিখেছি সেটা এখানে লিখছি। সোডা ইস্টু সাবান কত বলো, 2:3। এবারে যেটা এখানে লিখছি সেটাই ছবিতে এঁকেছি। ছবি আঁকলেও হবে, নাও আঁকলে হবে, বারবার বলছি ছবি আঁকলে তোমাদের বুঝতে সুবিধে হবে, বুঝতে পেরেছো? এবারে এই যে অনুপাতটা লিখেছি, তাহলে 2+3 সমান কত, 3×2=5। এটা অতএব চিহ্ন দিয়ে লিখবো। কেন? কারণ 5 ভাগের মধ্যে 2 ভাগ হচ্ছে সোডা এবং 5 ভাগের মধ্যে 3 ভাগ হচ্ছে সাবান, বুঝতে পেরেছো? তাহলে আমরা এইভাবে কতটা সোডা কতটা সাবান তো সহজেই বের করতে পারবো। তাহলে আমরা লিখি যে প্রথম প্রকার গুঁড়ো সাবানে সোডার কত পরিমাণ কতটা, অতএব লিখছি প্রথম প্রকার গুঁড়ো সাবানে সোডার পরিমাণ, তাই না? প্রথমে আছে সোডা, তাহলে সোডার পরিমাণ কত বলো তো, সোডার পরিমাণ, কারণ প্রথম পরিমাণটা কত, 10 কিগ্রা, তাহলে 10 কিগ্রার কত অংশ সোডা, 5 ভাগের মধ্যে 2 ভাগ, অর্থাৎ 2/5 অংশ, বুঝতে পেরেছো? আচ্ছা, 2/5 অংশ, তাহলে কত হচ্ছে বলো তো, 10 কিগ্রা এর, কিগ্রার মানে কিগ্রা এর অর্থাৎ গুণ, এর মানে তোমরা জানো গুণ, তাহলে 10 গুণ 2/5। দেখো 5 আর 10 ভাগের সম্পর্কে আছে, কেটে দেবো, 5 দুগুণে 10, তাহলে কত হচ্ছে 2 দুগুণে 4, তাহলে 10 কিগ্রার 2/5 অংশ মানে কত, 4 কিগ্রা। এটা কি পেলাম, সোডার পরিমাণ পেলাম। অতএব প্রথম প্রকার গুঁড়ো সাবানে কি পরিমাণ, আর কি আছে, সাবান, তাই না? সাবানের পরিমাণ কত পাবো, এই 10 কিগ্রার মধ্যে 5 ভাগের মধ্যে 3 ভাগ সাবান, তাহলে 10 কিগ্রার 3/5 অংশ, ঠিক আছে? কিগ্রার মানে কি, গুণ, কিগ্রা এর, তাহলে 10 গুণ 3/5, 5 আর 10 কাটাকুটি করলে 2, তাহলে কত পেলাম বলো, তাহলে 3 দুগুণে 6 পেলাম, 6 কিগ্রা। 6 কিগ্রা কি পেলাম, সাবানের পরিমাণ পেলাম। ঠিক একই রকম ভাবে আমার দ্বিতীয় প্রকার থেকেও বের করতে পারবো কতটা সাবান। দেখো আমরা দ্বিতীয় প্রকারে লিখবো, অতএব, আচ্ছা তার আগে আমাদের এখানে অনুপাতটা লিখবো। কি অনুপাত তো ছবিতে এঁকেছি, সেটাই আমি এই যেমন প্রথমটার ক্ষেত্রে লিখেছি দ্বিতীয় ক্ষেত্রে লিখে নিই। আগে লিখি, দ্বিতীয় প্রকার গুঁড়ো সাবানে কি আছে, সোডা ইস্টু সাবান। সোডা ইস্টু সাবান কত দ্বিতীয় প্রকারে বলো, 4:5, 4:5। অতএব আমরা 4 + 5 করবো, 5 আর 4 কত হচ্ছে, 9 হচ্ছে, অর্থাৎ 9 ভাগের মধ্যে 4 ভাগ হচ্ছে সোডা, 9 ভাগের মধ্যে 5 ভাগ হচ্ছে সাবান, তাই তো? আচ্ছা, অতএব আমরা বের করে দিই তাহলে কতটা সোডা এবং কতটা সাবান আছে। তাহলে লিখি, দ্বিতীয় প্রকার গুঁড়ো সাবানে সোডার পরিমাণ কত বলো, আমাদের মোট যে দ্বিতীয় প্রকার সেটা তো 18 কেজি, তাই না? 18 কিগ্রা, তাহলে আমরা এখানে লিখবো 18 কিগ্রার সোডার পরিমাণ কত অংশ, 9 ভাগের মধ্যে 4 ভাগ, অর্থাৎ 4/9 অংশ,
বুঝতে পেরেছ? আচ্ছা, কিগ্রার মানে কিগ্রা এর, তাহলে 18 গুণ 4 9 লিখবো। দেখো কাটাকুটি করবো, 9 দুগুণে 18, তাহলে কত হচ্ছে? 4 দুগুণে হচ্ছে 8। 8 কিগ্রা কি পেলাম? 8 কিগ্রা পেলাম সোডা। ঠিক একই রকম ভাবে আমরা সাবান পেয়ে যাব। আমরা লিখবো অতএব দ্বিতীয় প্রকার গুঁড়ো সাবানে কি পরিমাণ লিখবো? সাবান, তাই না? সাবানের পরিমাণ। তো সাবানের পরিমাণ 18 কিগ্রার মধ্যে কত বলো? 18 কিগ্রার মধ্যে সাবানের পরিমাণ হচ্ছে, দেখো 9 ভাগের মধ্যে 5 ভাগ, অর্থাৎ 5 9 লিখবো। তাহলে 18 কিগ্রার 5 9 অংশ। আচ্ছা, কিগ্রা মানে কিগ্রা এর অর্থাৎ গুণ, তাহলে 18 গুণ 5 9 লিখবো। দেখো 9 আর 18 কাটাকুটি করলে 9 দুগুণে 18, তাহলে কত হচ্ছে বলো তো? 5 দুগুণে 10, 10 কিগ্রা। ঠিক আছে, তাহলে দেখো প্রথম প্রকারে আমরা যে সোডা পেলাম 4 কিগ্রা, দেখতে পাচ্ছ সোডার পরিমাণ 4, এবং সাবানের পরিমাণ পেলাম কত? 6 কিগ্রা। এবং দ্বিতীয় প্রকারে দেখো সোডার পরিমাণ পেলাম কত? 8 কিগ্রা, এবং সাবান পেলাম কতটা? 10 কিগ্রা। কিন্তু আমাদের এখানে জানতে চেয়েছে দেখো, বলছে নতুন গুঁড়ো সাবানে কত অংশ সাবান গুঁড়ো থাকবে, শুধুমাত্র সাবান গুঁড়ো। সোডার পরিমাণ কিন্তু আমার জানার দরকার নেই। অর্থাৎ এখানে আমরা যে সোডার পরিমাণ বের করেছি, এটা করলেও হবে, না করলেও কিন্তু কোনো অসুবিধে ছিল না। শুধু সাবানের পরিমাণ কতটা বা সাবান গুঁড়োর পরিমাণ কতটা, এই সাবান গুঁড়োতে সাবানের পরিমাণ কতটা, ততটা সেটা কিন্তু বের করলেও কিন্তু হতো। যাই হোক, আমরা সাবানের পরিমাণ প্রথমের ক্ষেত্রে দেখেছি কত? 6, আর দ্বিতীয় ক্ষেত্রে কত পেয়েছি? 10। অর্থাৎ এই যে নতুন যে প্রকার, সেখানে আমরা সাবান পেলাম কত? 6 আর 10, অর্থাৎ কত পেলাম? 16 কিগ্রা। ঠিক আছে, বুঝতে পেরেছো তো? দেখো প্রথম প্রকারে যে সাবান গুঁড়ো কত পেয়েছি? 6 কিগ্রা। এবং দ্বিতীয় ক্ষেত্রে আমরা সাবান গুঁড়ো কত পেয়েছি? 10 কিগ্রা। তাহলে এই 6 কিগ্রা এবং এই 10 কিগ্রা মোট কত? 16 কিগ্রা না? তো দেখো আমি সেটাই লিখেছি, 6 আর 10 কত? 16 কিগ্রা। সেটা তো জানতে চেয়েছে যে নতুন গুঁড়ো সাবানে কত অংশ সাবান গুঁড়ো থাকবে। বুঝতে পেরেছো? তো সাবান গুঁড়ো কত? প্রথম ক্ষেত্রে 6 ছিল আর দ্বিতীয় ক্ষেত্রে 10 ছিল, দুটো যদি মেশাই তাহলে কত হবে? 6 আর 10 16 কিগ্রা। আর মোট গুঁড়ো সাবানের পরিমাণ প্রথম ক্ষেত্রে ছিল 10 কেজি আর দ্বিতীয় ক্ষেত্রে ছিল কিন্তু 18 কেজি, তাহলে দুটো যোগ করলে কত হবে? 28 কেজি। দেখো যোগ করে দিয়েছি। তাহলে আমরা এখানটায় লিখবো, উত্তরটা এইভাবে লিখবো, অতএব নতুন গুঁড়ো সাবানে গুঁড়ো সাবানটা কিন্তু মিশ্রণ, তাতে সাবান গুঁড়ো বা সাবান কতটা আছে? সোডা এবং সাবান আছে, শুধু সাবানটা আমরা লিখবো সাবান গুঁড়ো। নতুন গুঁড়ো সাবানে সাবান গুঁড়ো কতটা? দেখো সাবান গুঁড়ো থাকছে, মোট যে গুঁড়ো সাবান, সেই গুঁড়ো সাবানের পরিমাণ কতটা? 28 কেজি। কারণ প্রথমে ছিল 10 কেজি, পরে ছিল 28 কেজি দ্বিতীয়টা, তাহলে দুটো মেশালে মোট হচ্ছে 28 কেজি। তাহলে আমরা 28 কেজিটা লিখবো হরে। আচ্ছা, আমরা যোগ করেই লিখি, প্রথমে হচ্ছে 10, তারপরে ছিল 18, এইভাবে যোগ করে লিখি, তোমাদের বুঝতে সুবিধা হবে। বুঝতে পেরেছো? প্রথম ছিল 10, তারপরে ছিল 18। দেখো বইতে ছিল, তোমরা আরেকবার দেখে নাও, প্রথমে ছিল 10, তারপরে ছিল 18, তাহলে দুটো যোগ করলে কত হবে? 28। এবারে এই যে 28 পেলাম, আর এর মধ্যে গুঁড়ো সাবান কতটা? গুঁড়ো সাবান মধ্যে দেখো এই সাবান গুঁড়ো কতটা? সাবান গুঁড়ো প্রথম ক্ষেত্রে পেয়েছিলাম 6 আর দ্বিতীয় ক্ষেত্রে পেয়েছিলাম কত? 10। আর দুটো যোগ করে আমরা কত লিখেছি? এখানে দেখতে পাচ্ছ 6 আর 10 16। তাহলে এমনটাই ওইটা উপরে লিখবো আমরা। প্রথমে কি পেয়েছি আমরা? 6, দ্বিতীয় ক্ষেত্রে পেয়েছি আমরা 10। বুঝতে পেরেছো? মোট যে গুঁড়ো সাবান, এই যে গুঁড়ো সাবান হচ্ছে মিশ্রণ, মোট গুঁড়ো সাবান, তোমাদের মধ্যে হয়তো গুঁড়ো সাবান গুঁড়ো একটু মানে মিলিয়ে মিশে যাচ্ছে, কনফিউশন হচ্ছে, ভালো করে বোঝার চেষ্টা করো। গুঁড়ো সাবান হচ্ছে মিশ্রণ, আর তার মধ্যে সাবান গুঁড়ো আছে আর সোডা আছে। এখানে সাবান গুঁড়োটা আমরা বাইর করবো। তাহলে গুঁড়ো সাবান কতটা মোট? প্রথম ক্ষেত্রে 10 ছিল, পরে ছিল 18, তাহলে দুটো যোগ করলাম নিচে, অর্থাৎ হরে। তার মধ্যে কত অংশ সাবান গুঁড়ো? সাবান গুঁড়ো হচ্ছে প্রথম ক্ষেত্রে পেয়েছি আমরা, দেখো প্রথম ক্ষেত্রে পেয়েছি 6 এবং পরের ক্ষেত্রে পেয়েছি আমরা 10, সেই দুটো যোগ করে দিলাম, এটাই আমাদের ভগ্নাংশ হয়ে গেল। তাহলে কত অংশ? এত ভাগের মধ্যে এত ভাগ হচ্ছে
গুঁড়ো সাবান গুঁড়ো, ঠিক আছে। তাহলে উপরে হচ্ছে 10 আর 6 16, আর নিচে হচ্ছে 10 আর 18 হচ্ছে 28। তাহলে কাটাকুটি যদি করি, দেখো 4 4 16 আর 4 7 হচ্ছে 28। তাহলে কত পাচ্ছি? 4 এর 7। এটা আমরা অংশ কথাটা লিখবো এখানটায়, ডট ডট দেবো আর নিচে আমরা লিখে দেবো অংশ। বুঝতে পেরেছো? তাহলে যে গুঁড়ো সাবান পেয়েছি দুটো মিশিয়ে, এই দুটো তো মিশিয়ে এইটা পেয়েছি, তাই না? এই দুটো মিশিয়ে এইটা পেয়েছি। এই দুটো মিশে যে এইটা পেয়েছি, সেখানে মোট গুঁড়ো সাবান কিন্তু 28 কেজি। এই দুটো মিশিয়ে 10 আর 18 28 কেজি। তার মধ্যে সাবান গুঁড়ো কতটা? সাবান হচ্ছে 6 আর 10। বুঝতে পেরেছো? তাহলে 28 কেজির মধ্যে, দেখো 28 কেজির মধ্যে 16 কেজি হচ্ছে কি? সাবান গুঁড়ো। তাহলে এই ভগ্নাংশটা তৈরি হয়েছে, মানে কত অংশ? মোট হচ্ছে এত, তার মধ্যে এত হচ্ছে সাবান গুঁড়ো। সেটা থেকে আমরা যে ভগ্নাংশ পেলাম বা অংশ পেলাম, সেটা কত পেলাম? 4/7। এটাই কিন্তু আমাদের উত্তর। এবার দেখো আমরা 7 নম্বর দাগের অঙ্কটা করব। কি বলছে? দুটি সমান আয়তনের পাত্রে যথাক্রমে 1/3 ও 1/4 অংশে ফলের রস ছিল। আমি পাত্র দুটির অবশিষ্টাংশ জলপূর্ণ করে অন্য একটি পাত্রে সমগ্র জল মিশ্রিত ফলের রস ঢাললাম। নতুন পাত্রে ফলের রস ও জলের পরিমাণের অনুপাত কত হবে হিসাব করে লিখি। দেখো অঙ্কটা আমি একটু প্রথমে ছবি আঁকি। আমরা 7 নম্বর দাগের অঙ্কটা করছি, ছবি এঁকে বোঝার চেষ্টা করো। তাহলে দুটো এখানে সমান আয়তনের পাত্র, তাই না? তাহলে দুটো পাত্র যেটা সমান আয়তনের, আমি আঁকার চেষ্টা করছি এখানে, দেখো এটা সমান আয়তনের দুটো পাত্র, ঠিক আছে। এবার সমান আয়তনের পাত্রে প্রথম পাত্র, ধরো আমি এখানটা এটা লিখলাম প্রথম পাত্র, আর এটা লিখলাম দ্বিতীয় পাত্র। দুই অন্তস্থ মানে দ্বিতীয় পাত্র। এটা প্রথম পাত্র, এটা দ্বিতীয় পাত্র। প্রথম পাত্রে দেখো 1/3 অংশ বা 1/3 কি ফলের রস ছিল। তাহলে ফলের রস যদি আমি এইভাবে লিখি 1/3, এটার ফলের রস না লিখে শুধু লিখছি রস, ঠিক আছে। আর দ্বিতীয় পাত্রে কত ছিল? 1/4। তাহলে এটা লিখবো 1/4, এটা ছিল রস। আর তাহলে এবারে কি বলছে? পাত্র দুটির অবশিষ্টাংশ জল পূর্ণ করেছে, মানে এই পুরোটা কি করেছে? জল পূর্ণ করেছে, ঠিক আছে। রস ছিল খানিকটা, জল ছিল খানিকটা। এবার এই দুটো মিশিয়ে একটা নতুন পাত্রে ঢেলেছে। বোঝা গেল? এই দুটো মিশিয়ে নতুন পাত্রে ঢেলেছে। ঢেলে সেখানে কি বলছে? নতুন পাত্রে ফলের রস ও জলের পরিমাণের অনুপাত কত হবে। এখানে রস এবং জল তাদের অনুপাত কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো এখন ভালো করে বোঝার চেষ্টা করো যে 3 ভাগের মধ্যে 1 ভাগ হচ্ছে রস, তাহলে 3 ভাগের মধ্যে বাকি আছে কত? 2 ভাগ। তাহলে 3 ভাগের মধ্যে 2 ভাগ অর্থাৎ 2/3, এটা কি হবে? জল হবে না? ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা তো অঙ্ক কষে বের করব, কিন্তু তোমাদের মুখে মুখেই কিন্তু এটা পারবে। 1/3 অংশ কি? রস। তাহলে 3 ভাগের মধ্যে 1 ভাগ রস, তাহলে 3 ভাগের মধ্যে 2 ভাগ, মোট তো 3/3। 3/3 মানে কি? 3 3 কাটলে 1, তাই না? 1 অংশ, মোট হচ্ছে 1 অংশ। তাহলে 1 অংশের 3 ভাগের মধ্যে 1 ভাগ যদি রস হয়, তাহলে 3 ভাগের মধ্যে 2 ভাগ কি? জল। এই দুটো যোগ করলে আমরা 1ই পাবো, এই দুটো যদি যোগ করি আমরা দেখো 1 পাবো। যোগ করো, দেখো 3 লসাগু, উপরে থাকছে 1 আর উপরে থাকছে 2, তাহলে কত হচ্ছে? 2 আর 1 3, 3/3, কাটাকুটি করলে 1 না? বুঝতে পারছো তো? তাহলে 3 ভাগের মধ্যে 1 ভাগ রস, 3 ভাগের মধ্যে 2 ভাগ, তাহলে জল। ঠিক একই রকম ভাবে দ্বিতীয় পাত্রে 4 ভাগের মধ্যে 1 ভাগ রস, তাহলে 4 ভাগের মধ্যে বাকি কত আছে? 3 ভাগ। তাহলে 4 ভাগের মধ্যে 3 ভাগ অর্থাৎ 3/4 অংশ কি? জল। আশা করি বুঝতে পেরেছো। এবারে এই দুটো মেশাচ্ছে, এই দুটো মেশালে কি হবে? জল পাচ্ছি কতটা? জল পাচ্ছি দেখো, জল এখানে পাচ্ছি 2/3 যোগ 3/4, এটা পাচ্ছি জল। বুঝতে পেরেছো? আর আমি জলটাকে কি করছি? নীল কালি দিয়ে লিখছি, এটা হচ্ছে জল। আর রসটাকে লাল দিয়ে লিখছি, দেখো রস পাচ্ছি কত? 1/3 আর
1/4। এটা কি? রস। এই দুটো অনুপাত করলেই পেয়ে যাবো আমরা। আমি ছবির সাহায্যে পুরো অঙ্কটা কিন্তু বুঝিয়ে দিলাম, আশা করি বুঝতে পেরেছো। এই ছবি যেটা এঁকেছি এটা অপশনাল, তোমরা ছবিটা বোঝার জন্য এঁকেছি। তোমরা যদি পরীক্ষার সময় না আঁকো বা প্র্যাকটিস করার সময় না আঁকো তাও কোনো অসুবিধা নেই, তবে ছবি এঁকে অঙ্ক করলে বুঝতে সুবিধে হয় নিজেদের ক্ষেত্রেও। বোঝা গেল? তো এবারে যেটা ছবিতে আঁকলাম সেটাই কিন্তু আমি এবারে লিখবো। দেখো কি লিখবো, দেখো প্রথম পাত্রে ফলের রস। প্রথম পাত্রে ফলের রস কত? দেখো 1/3। এখানে দেখতে পাচ্ছ 1/3। আমি তো ছবিতে পুরোটাই আমি এঁকে নিয়েছি, তাই না? তাহলে আমি এখানটা দেখে দেখেই কিন্তু লিখে দিতে পারবো 1/3। অতএব প্রথম পাত্রে ফলের রস লিখেছি উপরে 1/3। তাহলে জল কতটা লিখবো? জল কতটা হবে? 2/3। 3 ভাগের মধ্যে 1 ভাগ রস, 3 ভাগের মধ্যে 2 ভাগ জল, সরাসরি 2/3 এখানে লিখে দিতেই পারি। এটা না লিখে তোমরা এইভাবেও লিখতে পারো, মোট অংশ সবসময় 1 হয়। তাহলে মোট অংশ 1 থেকে ফলের রস হচ্ছে 1/3, সেটা বাদ দিয়ে দাও, তাও হবে। তাও কত হচ্ছে দেখো, 3 হচ্ছে লসাগু। তাহলে 1-এর নিচে কিছু নেই মানে 3-এর সঙ্গে এটা সরাসরি গুণ হয়ে যাবে, 3 1 3, আর 3 1 3 অর্থাৎ 1 থাকছে, 1 1 কত? 1। তাহলে কত হচ্ছে বলো তো? 3 থেকে 1 বিয়োগ করলে 2/3। দেখেছো 2/3ই বলেছিলাম। 3 ভাগের মধ্যে 1 ভাগ রস, তার মানে 3 ভাগের মধ্যে 2 ভাগ জল হবে। তাহলে 3 ভাগের মধ্যে 2 ভাগই এসছে এখানে। তোমরা সরাসরি লিখতে পারো 2/3, আবার এরকম 1 থেকে বিয়োগ করে দেখিয়েও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। সরাসরি লিখলেও যদি আমরা 2/3 লিখতাম তাও কিন্তু কোনো ভুল হতো না। ঠিক একই রকম ভাবে লিখবো দ্বিতীয় পাত্রের ক্ষেত্রে। দেখো লিখবো যে দ্বিতীয় পাত্রে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, দ্বিতীয় পাত্রে ফলের রস। দ্বিতীয় পাত্রে ফলের রস কত? দেখো 1/4 সমান 1/4। অতএব দ্বিতীয় পাত্রে জল মেশানো হয়েছে, তাই না? জল কতটা? তাহলে 4 ভাগের মধ্যে 1 ভাগ ফলের রস মানে 4 ভাগের মধ্যে 3 ভাগ, অর্থাৎ 3/4 কিন্তু জল। সরাসরি লেখা যায়। আবার মোট অংশ সবসময় আমরা 1 ধরি, তাহলে 1 থেকে আমরা 1/4 যদি বিয়োগ করি তাও কিন্তু ওই 3/4ই পাবো। দেখো 4 হচ্ছে লসাগু, তাই না? এই 1-এর নিচে কিছু নেই মানে 1 আছে। তাই সরাসরি আমাদের জানি যে কোনো যদি ভর না থাকে সরাসরি আমরা যেটা লসাগু পাই তার সঙ্গে গুণ হয়ে যায়। তাহলে 4 1 4 বিয়োগ 4 1 4 অর্থাৎ 1 থাকছে, 1-এর সঙ্গে 1 উপরে গুণ করলে 1 1 1। তাহলে কত হচ্ছে বলো? 4 থেকে 1 বিয়োগ করলে 3/4 অংশ। দেখতে পাচ্ছ আমি বলেছিলাম 3/4ই হবে। ঠিক আছে, তাহলে সরাসরি এটা লিখে দিলেও কোনো অসুবিধা হতো না। এবারে প্রথম পাত্রে জল, ফলের রস, জল পেলাম, দ্বিতীয় পাত্রে ফলের রস, জল সব পেয়ে গেলাম। নতুন পাত্রে এই যে বিষয়গুলো ঢালা হলো, তাহলে নতুন পাত্রে রস এইটা আর এইটা, আর জল, দেখো আমি লাল পেন দিয়ে যদি রসটা দেখাই, নতুন পাত্রে রস হচ্ছে এইটা, আর নতুন পাত্রে রস হচ্ছে এইটা। প্রথম পাত্র থেকে রস যাচ্ছে 1/3, দ্বিতীয় পাত্র থেকে রস যাচ্ছে 1/4। নতুন পাত্র থেকে জল যাচ্ছে কতটা? নতুন পাত্র থেকে প্রথম পাত্রে থেকে জল যাচ্ছে 2/3, আর দ্বিতীয় পাত্র থেকে জল যাচ্ছে 3/4 নতুন পাত্রে। সেটা দেখো আমি দেখিয়েছি, নীল দিয়ে দেখিয়েছি জল, আর লাল দিয়ে দেখিয়েছি ফলের রস। তাহলে আমরা লিখি সেটাই, লিখব নতুন পাত্রে ফলের রস। অতএব নতুন পাত্রে ফলের রস, নতুন পাত্রে ফলের রস কত বলো? ফলের রস প্রথম পাত্রে ছিল 1/3, দ্বিতীয় পাত্রে ছিল 1/4, তাহলে যোগ করে দেবো দুটো। তাহলে 1/3 যোগ 1/4 দুটোই অংশ বলে ব্র্যাকেট দেবো, বাইরে লিখবো ব্র্যাকেটের বাইরে অংশ। ঠিক আছে, যোগ করে দাও, ভগ্নাংশের যোগ। তো এদের মধ্যে তো লসাগু করলে যেহেতু এটা পরস্পর মৌলিক সংখ্যা, সেই জন্য সরাসরি কি হবে? গুণ হয়ে যাবে। 3 4 12 হয়ে যাবে লসাগু, তাই না? তাহলে দেখো 12কে 3 দ্বারা ভাগ করো, 3 4 12 4, তাই তো? তাহলে সেই 4-এর সঙ্গে ওপরে 1-এর গুণ হয়ে যাবে, 4 1 4। এগুলো তোমরা নিশ্চয়ই জানো, বেশি ছোট ছোট করে বোঝানোর কোনো প্রয়োজন নেই আশা করি।
তো দেখো 12কে 4 দিয়ে ভাগ করো, তাহলে 3 4 12 অর্থাৎ 3 থাকছে, 3-এর সঙ্গে উপরে 1 গুণ করলে 3 1 কে 3, তাই তো? তাহলে কত হচ্ছে বলো তো? 4 আর 3 7, উপরে থাকছে 7, নিচে থাকছে 12, তাহলে 7/12 অংশ। এটা কি পেলাম? নতুন পাত্রে ফলের রস। ঠিক একই রকম ভাবে লিখবো নতুন পাত্রে জল। নতুন পাত্রে জল, কত জল বলো? নতুন পাত্র, প্রথম পাত্র থেকে জল পেয়েছি কত? প্রথম পাত্র থেকে জল পেয়েছি 2/3 অংশ, ঠিক আছে? আর দ্বিতীয় পাত্র থেকে আমরা জল পেয়েছি 3/4 অংশ। দুটো লিখে দিই, প্রথম পাত্র থেকে 2/3 অংশ, দ্বিতীয় পাত্র থেকে 3/4 অংশ, ঠিক আছে? এই দুটোই অংশ বলে আমরা বাইরে ব্র্যাকেটের বাইরে অংশ কথাটা লিখে দিলাম। তো ভগ্নাংশের যোগ করব, দেখো সেই একই রকম ব্যাপার, 3 4 12 আমাদের লসাগু হয়ে যাবে, কারণ পরস্পর মৌলিক সংখ্যা, তো সরাসরি গুণ হয়ে যায় এই ক্ষেত্রে, 3 4 12। এবারে 12কে 3 দ্বারা ভাগ করো, 4 থাকে, তাহলে 4-এর সঙ্গে উপরে 2 গুণ করলে 4 2 8, এই যোগ চিহ্নটা এখানে দেব। 12কে 4 দ্বারা ভাগ করো, 3 থাকে, 3 4 12, তাই না? তাহলে 3-এর সঙ্গে উপরে 3 গুণ করলে 3 3 9, তাহলে কত হচ্ছে বলো তো? 8 9 আর 8 হচ্ছে 17, আর নিচে 12, তাহলে 17/12 অংশ। তাহলে নতুন পাত্রে জল পেলাম 17/12 অংশ, এইটা। আর নতুন পাত্রে ফলের রস পেলাম এইটা। এখানে জানতে চেয়েছিল দেখো যে নতুন পাত্রে ফলের রস ও জলের পরিমাণের অনুপাত কত হবে, ঠিক আছে? তাহলে আমরা লিখি, অতএব নতুন পাত্রে ফলের রস ও জলের অনুপাত কত হবে বলো তো? ফলের রস কত পেয়েছি? 7/12, তাহলে প্রথমে লিখবো 7/12, অনুপাত চিহ্ন দেব। তারপরে জল কত পেয়েছি? দ্বিতীয়ত জল, প্রথমে ফলের রস তারপরে জল। জল কত পেয়েছি? 17/12, 17/12। উভয় দিকে যদি আমি 12 দিয়ে গুণ করে দিই বা নিচের 12 হটিয়ে দিই তাও কিন্তু হবে। আমরা সরাসরি এটাকে 7/12 7:17 লিখতে পারি। কেন বলো তো? দেখো আমি এখানে দেখিয়ে দিচ্ছি, 7/12, তো এখানেও 12 দিয়ে গুণ করো, ইস্টু করো, 17/12, এখানেও 12 দিয়ে গুণ করে দাও। উভয় দিকে আমি 12 দিয়ে গুণ, যা খুশি 12 দিয়েও, যা গুণ করব দুদিকেই গুণ করতে হবে, যা ভাগ করব দুদিকেই ভাগ করতে হবে। তাহলে এই 12 12 কাটলাম, এই 12 12 কেটে দিলাম, তাহলে কত থাকছে? 7:17 থাকছে না? বুঝতে পেরেছো? এই বিষয়টা কিন্তু এটা দেখালেও হবে, এটা এখানে দেখানোও যায়, না দেখিয়েও নিচের দুটোই যেতে যেহেতু 12 আছে তুলে দিলাম, সরাসরি আমরা 7/17 লিখে দিলাম, এক্ষেত্রেও কিন্তু কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তাহলে আমাদের উত্তর হয়ে গেল নতুন পাত্রে ফলের রস ও জলের অনুপাত কত হচ্ছে? 7:17। এবার দেখো আমরা 8 নম্বর দাগের অঙ্কটা করব। কি বলছে দেখো, রেশমি খাতুন 3টি সমান মাপের গ্লাস শরবত পূর্ণ করেছে। এই 3টি গ্লাসের শরবতে জল ও সিরাপের পরিমাণের অনুপাত যথাক্রমে 3:1, 5:3 ও 9:7। আমি এই 3টি গ্লাসের শরবত একটি বড় পাত্রে ঢেলে দিলাম। হিসাব করে দেখি এই নতুন পাত্রে জল ও সিরাপের পরিমাণের অনুপাত কি হলো। ছোট ছোট করে অঙ্ক ভাবতে হবে, একসঙ্গে পুরোটা ভাবার দরকার নেই। প্রথমে দেখো কি বলছে সেটা আমি ছবির সাহায্যে এঁকে বোঝানোর চেষ্টা করছি। দেখো প্রথমে বলেছে রেশমি খাতুন 3টি সমান মাপের গ্লাস শরবত পূর্ণ করেছে। এখানে 3টে সমান মাপের গ্লাস আঁকার চেষ্টা করেছি, সেখানে শরবত পূর্ণ করেছে, ঠিক আছে? এই 3টি গ্লাসের শরবতে জল ও সিরাপের পরিমাণের অনুপাত কত? জল আছে আর সিরাপ আছে, শরবতে তোমরা জানো জলের সঙ্গে সিরাপ মিশিয়ে শরবত হয়, তাহলে জল আর সিরাপের পরিমাণের অনুপাত হচ্ছে 3:1। ধরো এইটা নিচেরটা হচ্ছে জল, জলটা আমি নীল দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? আর উপরেরটা হচ্ছে সিরাপ, সিরাপটা হচ্ছে লাল দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে এটা প্রথমের ক্ষেত্রে জল আর সিরাপ হচ্ছে নিচেরটা 3 আর উপরেরটা হচ্ছে 1, বুঝতে পেরেছো? দ্বিতীয় ক্ষেত্রে ঠিক একই রকম ভাবে আমি করছি, দেখো যে জল এবং সিরাপ, দ্বিতীয় ক্ষেত্রে 5 আর 3, তাহলে 5 আর 3 এটাকে এইভাবে করছি, আর তৃতীয় ক্ষেত্রে 9:7,
তাহলে 9:7 এইভাবে করছে। তাহলে নিচের উপরেরটা হচ্ছে সিরাপ, আর সেটাকে প্রথম সিরাপ হচ্ছে কত দেখো, দ্বিতীয় ক্ষেত্রে 3 আর তৃতীয় ক্ষেত্রে হচ্ছে 7 সিরাপ, আর দ্বিতীয় ক্ষেত্রে জল হচ্ছে 5 আর তৃতীয় ক্ষেত্রে জল হচ্ছে 9। দেখো এইভাবে আমি বোঝানোর চেষ্টা করলাম। এটা হচ্ছে জল আর লাল দিয়ে লিখছি সিরাপ। বুঝতে পেরেছ? এটা হচ্ছে সিরাপ আর এই পুরো অংশটা হচ্ছে জল। এবারে এই তিনটে যোগ করে একটা নতুন পাত্রে ভরছে। নতুন পাত্রে এই পুরো বিষয় তিনটের থেকেই ঢালছে। ঢেলে সেখানে জল আর সিরাপ, যেখানে বলছে কি একটি বড় পাত্রে ঢেলে দিলাম, হিসাব করে দেখি নতুন পাত্রে জল আর সিরাপ কত। এখানে জল ইস্টু সিরাপ কত হবে সেটাই কিন্তু জিজ্ঞাসা করেছে। বুঝতে পেরেছ? এইবার দেখো আমাদের যে জল এবং সিরাপের প্রথমে যে আনুপাতিক ভাগ হার সেটা কিরকম না, এখানে দেখো 3 ভাগ জল 1 ভাগ সিরাপ, দ্বিতীয় ক্ষেত্রে 5 ভাগ জল 5 ভাগ জল, আমি জলটা নীল দিয়ে করে দিচ্ছি, 5 ভাগ জল 3 ভাগ সিরাপ, তৃতীয় ক্ষেত্রে 9 ভাগ জল 7 ভাগ সিরাপ। তাহলে এখান প্রত্যেক পাত্রের ক্ষেত্রে কিন্তু আমি কতটা জল আছে কতটা সিরাপ আছে তার আনুপাতিক ভাগার বের করতে পারবো, জলকে আলাদা করতে পারবো, সিরাপকে আলাদা করতে পারবো। এবার যে আলাদা করলাম, তাহলে মোট জলের পরিমাণ 3টে গ্লাস থেকে কত পেলাম, আর মোট 3টে গ্লাস থেকে কতটা সিরাপ পেলাম, আমি কিন্তু আলাদা যদি করি তাহলে এখানেই কিন্তু জল এবং সিরাপের আলাদা হিসেব করে নতুন অনুপাত বের করতে পারবো নতুন পাত্রের ক্ষেত্রে। বুঝতে পেরেছ? এবার আমরা অঙ্কটা করি, তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। দেখো তাহলে আমরা লিখবো কি, এখানে লিখবো এইভাবে, শুরু করছি। দেখো যে প্রথম গ্লাসে জল ও সিরাপ, যেটা আমি এখানে অনুপাতটা লিখেছি সেটাই লিখবো প্রথম গ্লাসে জল ইস্টু সিরাপ, জল অনুপাত সিরাপ কথা, জল ও সিরাপের পরিমাণের অনুপাত লেখাও যা, জল ইস্টু সিরাপ লিখে দিলাম তাও হবে। জল ইস্টু সিরাপ কত বলো, 3:1। ছবি দেখেই বলতে পারছি আমরা, বা যদি অসুবিধা থাকে তোমরা এখানটাও দেখে নাও কত 3:1। এবার অতএব চিহ্ন দেবো আমরা, 3 + 1, এই 3 আর 1 যোগ করবো করে 4 লিখবো, অর্থাৎ 4 ভাগের মধ্যে 3 ভাগ জল, 4 ভাগের মধ্যে 1 ভাগ সিরাপ, আনুপাতিক ভাগার। আমি পরপর 3টে গ্লাস লিখবো এবং লেখাটা এমন ভাবে করবো যাতে করে ডট 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 দিয়ে লিখতে পারি, যাতে অঙ্কটা করতে আমাদের সুবিধা হয়, বেশি কথা না লিখতে হয়। ঠিক আছে? ওই জন্য দ্বিতীয় পাত্রের ক্ষেত্রে পুরো প্রথম পাত্রের হিসেবটা প্রথমে না করে দ্বিতীয় পাত্রের হিসেব বা দ্বিতীয় গ্লাস হিসেবটাও এখানটায় লিখে নিই আগে। ঠিক আছে? তাহলে লিখছি, দেখো দ্বিতীয় গ্লাসে জল অনুপাত সিরাপ কত বলো, দ্বিতীয় পাত্রে 5:3 না, এই দেখো 5:3, 5:3। অতএব চিহ্ন দেব, 5 যোগ 3 করবো, তাহলে 5 আর 3 কত হচ্ছে 8। ঠিক একই রকম ভাবে তৃতীয় গ্লাসে জল ইস্টু সিরাপ সমান কত, তৃতীয় গ্লাসে 9:7, 9:7। অতএব দেব একটা 9 যোগ 7 লিখবো, 9 এর সাথে কত 16। ঠিক আছে? তাহলে তিনটে যে বিষয় সেটা কি আমার খাতায় লেখা হয়ে গেল। এবারে কার কি আনুপাতিক ভাগার, জলের কতটা সিরাপের কতটা, সেটা আমি এবারে পরপর লিখব। দেখো প্রথম ক্ষেত্রে লিখছি কিভাবে খেয়াল করো, অতএব লিখব প্রথম গ্লাসে জলের আনুপাতিক ভাগহার, আনুপাতিক ভাগহার কত লিখবো, দেখো প্রথম গ্লাসে জলের আনুপাতিক ভাগহার, জল কতটা 3 ভাগ, কত ভাগ মোট, কত ভাগ মোট 4 ভাগ, এই 4 ভাগের মধ্যে 3 ভাগ জল, এটাই হচ্ছে জলের আনুপাতিক ভাগহার। বুঝতে পেরেছো? তাহলে কত লিখবো, 3/4 অংশ।
বুঝতে পারছো তো? আমি তো এখানটা হিসেব করেই রেখেছি, 4 ভাগের মধ্যে 3 ভাগ জল, 4 ভাগের মধ্যে 1 ভাগ সিরাপ। তাহলে আমাদের যোগ করে নিচে লেখার আর দরকার নেই, আমি তো যোগ এখানে করেই রেখেছি প্রত্যেক ক্ষেত্রে, এইভাবে লিখে দেবো। এবারে কি লিখবো দেখো, অতএব প্রথম গ্লাসে সিরাপের, শুধু সিরাপ আর জলের জায়গাটায় চেঞ্জ করবো আর সব ডট ডট দিয়ে লিখবো, সিরাপের আনুপাতিক ভাগার। দেখো প্রথম গ্লাসে জলের আনুপাতিক ভাগার, প্রথম গ্লাসে সিরাপের আনুপাতিক ভাগার। কত প্রথম গ্লাসে চলে যাবে, এই দেখো প্রথম গ্লাস, সেখানে 4 ভাগের মধ্যে 1 ভাগ হচ্ছে সিরাপ, তাহলে 1/4 অংশ। ঠিক একই রকম ভাবে অতএব চিহ্ন দেব। এবারে দ্বিতীয় গ্লাসে চলে যাও, এবার লিখব দ্বিতীয় গ্লাসে, দ্বিতীয় গ্লাসে এবার জল, জলের আনুপাতিক ভাগার। দ্বিতীয় গ্লাসে দেখো, দ্বিতীয় গ্লাসে এই যে দ্বিতীয় গ্লাসে জল কতটা, জল হচ্ছে 5 ভাগ, কত ভাগের মধ্যে, 8 ভাগের মধ্যে, তাহলে 8 ভাগের মধ্যে 5 ভাগ জল, আমরা লিখব 5/8 অংশ। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে অতএব দ্বিতীয়তেই চলছে, দ্বিতীয় গ্লাসে জলের জায়গায় কি লিখব, সিরাপের আনুপাতিক ভাগার। দেখো দ্বিতীয় গ্লাস সিরাপ কতটা, সিরাপ হচ্ছে 3 ভাগ, কত ভাগের মধ্যে, 8 ভাগের মধ্যে, তাহলে 8 ভাগের মধ্যে 3 ভাগ আমরা কিভাবে লিখব, 3/8 অংশ। বুঝতে পেরেছ? ঠিক একই রকম ভাবে আমরা তৃতীয় গ্লাস, অতএব তৃতীয় গ্লাসে জল, জলের আনুপাতিক ভাগার। তৃতীয় গ্লাস চলে যাবে, দেখো তৃতীয়, জল কতটা, 9 ভাগ, কত ভাগের মধ্যে, 16 ভাগের মধ্যে, 16 ভাগের মধ্যে 9 ভাগ জল, তাহলে 9 ভাগ জল 16 ভাগের মধ্যে, অর্থাৎ 9/16 অংশ। ঠিক একই রকম ভাবে অতএব তৃতীয় গ্লাসে সিরাপের আনুপাতিক ভাগার। কত তৃতীয় গ্লাসে সিরাপ, দেখো তৃতীয় গ্লাসে সিরাপ হচ্ছে 7 ভাগ, কত ভাগের মধ্যে, 16 ভাগের মধ্যে, তাহলে 7/16 অংশ। এই যে 3টে গ্লাস একসঙ্গে লিখেছি এখানে, এবং 3টে গ্লাসের এই বিষয়গুলো আনুপাতিক ভাগারটা পরপর লিখেছি, এই কারণেই যে আমরা এই কম লিখে ডট ডট দিয়ে বিষয়টা করতে পেরেছি। যদি আমি প্রথম গ্লাস লিখে আবার এই হিসেবটা করতাম, এতটা কিন্তু শর্টে করতে পারতাম না বিষয়টা। বুঝতে পেরেছো? তাহলে আমাদের সব এক জায়গায় থাকলো। এবারে আমরা জল 3টেকে আলাদা করব, সিরাপ 3টেকে আলাদা করব। কি করব দেখো, নতুন পাত্রে, এই যে এই বিষয়টাকে নতুন পাত্রে ঢালা হয়েছে, তাই না? তাহলে নতুন পাত্রে কতটা জল এবং নতুন পাত্রে কতটা সিরাপ এখান থেকে পেয়ে যাব। দেখো জল যেগুলো পাচ্ছি সেগুলো দেখো আমি নীল দিয়ে দিচ্ছি, দেখো এটা জল, দেখো দ্বিতীয় পাত্রে এটা জল, তৃতীয় যে গ্লাস সেখান থেকে পেলাম এটা জল, আর লাল দিয়ে দিচ্ছি দেখো সিরাপ, তোমাদের দেখতে সুবিধা হবে বলে। দেখো প্রথম পাত্রের থেকে সিরাপ পেয়েছি এইটা, দ্বিতীয় যে গ্লাস সেখান থেকে সিরাপ পেয়েছি দেখো এটা, তৃতীয় যে গ্লাস সেখান থেকে সিরাপ পেয়েছি দেখো এটা। তাহলে জলগুলো এক জায়গায় যোগ করবো, সিরাপগুলো আর এক জায়গায় যোগ করবো। তাহলে কি লিখবো, নতুন পাত্রে জলের পরিমাণ, অতএব নতুন পাত্রে জলের পরিমাণ। নতুন পাত্রে জলের পরিমাণ কত বলো, জলের পরিমাণ কি কি পেলাম, এই যে নীল দিয়ে দাগ দিয়ে দিয়েছি দেখো, প্রথম গ্লাস থেকে পেয়েছি 3/4 যোগ দ্বিতীয় গ্লাস থেকে পেয়েছি জল 5/8 যোগ তৃতীয় গ্লাস থেকে পেয়েছি 9/16। ঠিক আছে, 3টে জল, এরকম ব্র্যাকেট দেব, বাইরে লিখবো অংশ, যেহেতু 3টেই অংশ আছে অংশ চিহ্নটা বাইরে লিখে দেবো। এবার আমরা ভগ্নাংশের যোগ করব। দেখো এখানে কি কি আছে, নিচে হরের ক্ষেত্রে 4 আছে, 8 আছে, 16 আছে, তাহলে লসাগু কিন্তু আমাদের এখানে না করেও বলতে পারবো লসাগু কত হবে বলো তো, 16 হবে। কেন বলো দেখি, কারণ এখানে সব থেকে বড় সংখ্যা হচ্ছে 16, সেই 16 সংখ্যাকে 4 দ্বারাও ভাগ করা যায়, অপর যে দুটো সংখ্যা 4 এবং 8, 4 দ্বারাও ভাগ করা যায়, 4 4 16, 8 দ্বারাও ভাগ করা যায়, 8 দুগুণে 16, তাহলে 16 কিন্তু অবশ্যই লসাগু হবে। বুঝতে পেরেছো? তোমরা এখানে করে দেখতে পারো, দেখো 4, 8 আর 16, যদি 2 দিয়ে ভাঙাই তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, ফের 2 দিয়ে দাও, 2 1 2, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, ফের 2 দিয়ে দাও, 1 করতে 1, 2 1 2, 2 দুগুণে 4, তাহলে লসাগু কত হচ্ছে দেখো, 2 গুণ 2 গুণ, দেখো 2 গুণ 2 গুণ 2 গুণ 2, একটা দুটো তিনটে চারটে,
4টে 2 মানে কত? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। বুঝতে পেরেছো কেন 16 লিখলাম? তাহলে এবারে দেখো, এই 16কে 4 দ্বারা ভাগ করো, 4 4ই 16। তাহলে এই 4 থাকছে, উপরে 3-এর সঙ্গে 4 গুণ করলে কত হচ্ছে? 3 4 12। যোগ চিহ্ন দাও। 16কে 8 দ্বারা ভাগ করো, 8 দুগুণে 16 অর্থাৎ 2 থাকছে, 2-এর সঙ্গে উপরে 5 গুণ করো, 5 দুগুণে 10। যোগ চিহ্ন দাও। 16কে 16 দ্বারা ভাগ করো, 16 1 কে 16 অর্থাৎ 1 থাকছে, সেই 1-এর সঙ্গে উপরে 9 গুণ করো, 9 1 কে 9। অংশের জায়গায় ডট ডট দাও। তারপরে উপরেগুলো যোগ করে কত পাচ্ছি দেখো, 9 0 যোগ করলে 9 থাকছে, 9 আর 2 11, 11-র 1 হাতে থাকছে 1, 1 আর 1 2 আর 1 3, তাহলে 31 থাকছে আর নিচে থাকছে 16। তাহলে 31-এর 16 অংশ। ঠিক আছে, তাহলে এখানে কত কি পেলাম? এটা জলের পরিমাণ পেলাম। এবারে আমরা সিরাপ একই রকম ভাবে বের করব। লিখব অতএব নতুন পাত্রে সিরাপের পরিমাণ, নতুন পাত্রে সিরাপের পরিমাণ। দেখো লাল দাগ দিয়ে রেখেছি সিরাপগুলো তোমাদের দেখতে সুবিধা হবে বলে। দেখো প্রথম গ্লাস থেকে আমরা সিরাপ পেয়েছি 1/4, তাহলে প্রথমে লিখব 1/4 যোগ দ্বিতীয় গ্লাস থেকে সিরাপ পেয়েছি দেখো 3/8, তাহলে 3/8 যোগ করে দিলাম, যোগ দেখো তৃতীয় গ্লাস থেকে আমরা সিরাপ পেয়েছি 7/16, তাহলে 7/16। ব্র্যাকেট চিহ্ন ব্র্যাকেট দেবো, তারপরে অংশটা বাইরে লিখব। ঠিক একই রকম ভাবে আগেরটার মতো আমরা দেখতে পাচ্ছি 4 8 4 আছে, 8 আছে, 16 আছে। তাহলে 16কে 4 8 দিয়ে ভাগ করা যায়, 16 হয়ে যাবে এক্ষেত্রে লসাগু। আগেরটা কেন লসাগু হবে 16 আমি বুঝিয়েছি, তাই না? দেখো 16কে 4 দ্বারা ভাগ করো, 4 4 16 অর্থাৎ 4 থাকছে, 4-এর সঙ্গে উপরে 1 গুণ করো, 4 1 কে 4। যোগ চিহ্নটা দিয়ে দাও। 16কে 8 দ্বারা ভাগ করো, 8 দুগুণে 16 অর্থাৎ 2 থাকছে, 2-এর সঙ্গে উপরে 3 গুণ করো, 3 দুগুণে 6। যোগ চিহ্ন দিয়ে দাও। 16কে 16 দ্বারা ভাগ করো, 16 1 কে 16 অর্থাৎ 1 থাকছে, 1-এর সঙ্গে উপরে 7 গুণ করো, 7 1 কে 7। তাহলে থাকছে কত? উপরে 3টে যোগ করো, দেখো 7 আর 6 হচ্ছে 13, 14 15 16 17। তাহলে উপরে থাকছে 17, নিচে থাকছে 16, এত অংশ। এখানে ডট ডট দিলাম। তাহলে সিরাপ কত পেলাম? সিরাপ পেলাম এইটা। জল কত পেলাম? জল পেলাম এটা। আমাদের জানতে চেয়েছিল কি দেখো, জানতে চেয়েছিল যে শরবত একটি বড় পাত্রে ঢেলে দিলাম, হিসাব করে দেখি এই নতুন পাত্রে জল ও সিরাপের পরিমাণের অনুপাত। প্রথমে জল পরে সিরাপ, বুঝতে পেরেছো? তাহলে জল ও সিরাপের পরিমাণের অনুপাত কি হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমি এখানটায় লিখি অতএব নতুন পাত্রে জল ও সিরাপের পরিমাণের অনুপাত। তাহলে প্রথমে জল পরে সিরাপ। তাহলে জল দেখো আমরা কত পেয়েছি, জলের পরিমাণ পেয়েছি 31/16। তাহলে প্রথমে লিখবো 31/16, অনুপাত চিহ্ন দেব, অনুপাতই বের করতে বলেছে। আর সিরাপের পরিমাণ কত? সিরাপ তো দ্বিতীয় ক্ষেত্রে আছে, সিরাপের পরিমাণ কত? 17/16। তাহলে এখানে 17/16 লিখে দিলাম। ঠিক আছে, উভয় ক্ষেত্রে নিচে দেখতে পাচ্ছি 16, নিচের ক্ষেত্রে 16 থাকলে আমরা 16 উঠিয়ে দিতে পারি, প্রত্যেকের ক্ষেত্রেই 16 আছে মানে আমরা 31/16 লিখতে পারি। বুঝতে পেরেছ? আচ্ছা, এখানে কেন করলাম? উভয় পক্ষে ধরো আমি এখানটায় দেখিয়ে দিচ্ছি, আগের অঙ্কের ক্ষেত্রে এরকম ছিল 31/16, এখানেও 16 দিয়ে গুণ করলাম, অনুপাত চিহ্ন দিলাম, 17/16, এক্ষেত্রেও 16 দিয়ে গুণ করে দাও। উভয় ক্ষেত্রে 16 দিয়ে গুণ করে দিলে 16 16 কেটে গেল, 16 16 কেটে গেল, তাহলে 31/16 17 থাকলো। বুঝতে পেরেছ? এভাবেও ভাবা যায়, বা অনুপাতকে আমরা ভগ্নাংশের আকারে লিখতে পারি। 31/16 দেখো আরেকটু এখানটায় যদি বোঝাই, দেখো 31/16 অনুপাত আছে, তাহলে এরকম ভাগ 17/16 লিখতে পারি। ভাগের সম্পর্কে অনুপাত আমরা ভগ্নাংশের আকারে লিখতে পারি, অর্থাৎ এই অনুপাত মানেই কিন্তু ভাগ, নিচে লিখতে পারি। তাহলে ভাগটা যদি গুণ হয় সমান 31/16 গুণ, এই ভাগটা গুণ হচ্ছে উল্টে যাবে না, তাহলে 16টা উপরে চলে যাবে, 17টা নিচে চলে যাবে। দেখো 16 16 কেটে গেল, তাহলে থাকছে কত? 31, আর নিচে থাকছে কত? 17। এই যে এইটা বিষয়টাকে আমরা ভাগের সম্পর্কটাকে আমরা কি করতে পারি, ভগ্নাংশটাকে আমরা অনুপাতে লিখতে পারি, অর্থাৎ 31/17। বুঝতে পারছো?
তাহলে আমরা এইভাবেও ভাবতে পারি, এভাবেও ভাবতে পারি, আর সরাসরি নিচে একই থাকলে সরাসরি তুলে দেওয়া যায়, উত্তরটাই হয়ে যায়। উপরেও একই থাকলে এরকম তুলে দেওয়া যায়। যাই হোক, আমাদের উত্তরটা পেয়ে গেলাম কত, 31/17। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্ত। এর পরের ভিডিওতে কিন্তু আমরা 9 নম্বর থেকে বাকি অঙ্কগুলো করতে থাকবো। তোমরা সেই সমস্ত ভিডিও যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবে, যাতে করে সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দিও, কমেন্ট করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।